আচ্ছা, ক্লাস 8-এ আমরা আলোর পরবর্তী অংশটা শুরু করব। দেখো, আমি এখানে এক বাটিতে জল নিয়েছি। জলটা যদি আমি উপর থেকে এরকম করে দেখি, তাহলে আমরা দেখব যে জলের বাটির যে তলদেশ সেটা দেখে মনে হচ্ছে যে অনেক উপরে উঠে এসছে, তাই না? এটা বাড়িতে নিজেরাও করে দেখতে পারো যে জলের তলদেশটা অনেক উপরে উঠে এসছে বলে মনে হয়। এর মধ্যে যদি আমি একটা সোজা কোনো কিছু ডোবাই, তাহলে আমি যদি সাইড থেকে দেখি তাহলে কিন্তু আমার দেখে মনে হবে যে স্কেচ পেনটা কী হয়েছে, বেঁকে গেছে। দেখে মনে হবে স্কেচ পেনটা কিন্তু বেঁকে গেছে, কিন্তু স্কেচ পেনটা তুলে বুঝতে পারছো সোজা আছে, কিন্তু জলের মধ্যে এটাকে দেখে মনে হচ্ছে এটা বেঁকে গেছে। তো এই যে ঘটনাগুলো আমরা বলছি, সেটার পেছনে যে ব্যাখ্যাটা, সেটা তোমরা ক্লাস 7-এ কিছুটা দেখেছো, তাও বলে দিই। এখন যদি তোমরা আমার সামনে বসে থাকতে, আমি যদি জিজ্ঞাসা করতাম কেন এরকম হয়, সবাই এক কথায় উত্তর দিতে, যেটা হয় আলোর প্রতিসরণের জন্য। আলোর প্রতিসরণের জন্য। আলোর প্রতিসরণ কোন ঘটনাটা, সেটা আগের দিন আমরা একবার বলেছি, তাও আর একবার আজকেও আবার যেহেতু শুরু করছি আর একবার বলে নিই। আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয়, তাহলে যে মাধ্যম দুটোর কথা বলছি সেটা দুটো আলাদা আলাদা মাধ্যম। এখানে হচ্ছে মাধ্যম 1, আর যখন আমরা আলোটা অন্য জায়গায় যাচ্ছে সেটাকে আমি বললাম হচ্ছে মাধ্যম 2। ঠিক আছে? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে এসে পড়ছে, তখন আলোক রশ্মি কী করছে? আলোক রশ্মি তার গতিপথটা পরিবর্তন করে নিচ্ছে। ওর যাওয়ার কথা ছিল কীরকমভাবে, এরকমভাবে ওর চলে যাওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু যখন যেহেতু মাধ্যম দুটো আলাদা, তাই সোজা পথে না গিয়ে আলোটা কী করছে, এটা যদি আমি অভিলম্ব হিসেবে এটাকে ধরি, যে এই জায়গা দিয়ে আমার অভিলম্ব আছে, তাহলে কি হবে? আলোক রশ্মিটা তার গতিপথটা পরিবর্তন করে দেয়। এরকম হয়ে যেতে পারে, অথবা কি হয়ে যেতে পারে, অথবা এরকমভাবে যেতে পারে। হয় অভিলম্বের কাছে চলে আসতে পারে বা অভিলম্বের দূরে চলে যেতে পারে। তাহলে কোন ঘটনাটা ঘটছে সেটা এই দুই মাধ্যমের উপর নির্ভর করবে। সে কি অভিলম্বের দিকে আসবে নাকি অভিলম্ব থেকে দূরে চলে যাবে, সেটা কার উপরে নির্ভর করছে? এই প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমের উপরে নির্ভর করছে। তাহলে এই যে আলোক রশ্মি এরকম গতিপথ পরিবর্তন করার যে ঘটনা, সেটাকেই আমরা বলছি আলোর প্রতিসরণ। তাহলে পুরোটা যদি ভালো করে বলতে হয়, তাহলে বলবো আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হচ্ছে, তখন দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মির গতিপথ পরিবর্তনের যে ঘটনা ঘটছে তাকে বলা হয় আলোর প্রতিসরণ। ঠিক আছে? এবার যদি আমি মাধ্যমগুলোকে ফিক্স করে দিই, মানে আমি উপরে ধরো বললাম হচ্ছে উপরেরটা ঘন মাধ্যম আর নিচেরটা আমি বললাম হচ্ছে লঘু মাধ্যম। উপরেরটা ঘন মাধ্যম, নিচেরটা লঘু মাধ্যম, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমি এখানে আগে একটা অভিলম্ব টেনে নিচ্ছি। এবার আলোক রশ্মি আসলো, ঠিক আছে, ঘন মাধ্যম থেকে আসলো, লঘু মাধ্যমে যাবে। তো লঘু মাধ্যমে যাওয়ার সময় কি হয়, ঘন মাধ্যম থেকে যখন আলোক রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়, ঘন আর লঘু, তখন ও অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে? অভিলম্ব থেকে কি হয়, দূরে সরে যায়। ওর কীভাবে যাওয়ার কথা ছিল? এইভাবে চলে যাওয়ার কথা ছিল, এই রাস্তায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কী হলো, অভিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে উপরে যখন ঘন নিচ্ছি, নিচে যখন লঘু নিচ্ছি, এরকম হচ্ছে। আমি যদি উল্টোটা করি, মানে উপরে আমি কি নিচ্ছি, লঘু নিচ্ছি, আর নিচে নিচ্ছি ঘন মাধ্যম, তখন কি হবে? তখন আবার একই রকমভাবে একটা অভিলম্ব টানিয়ে আমি, তখন আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে আসলো, এবার ঘন মাধ্যমে যখন প্রবেশ করবে তখন এই পথে চলে যাওয়ার কথা, কিন্তু এই পথে না গিয়ে কী হবে, অভিলম্বের দিকে সরে আসবে। তো এই যে ঘটনাটা ঘটছে, এই দুটো ঘটনাটাই হচ্ছে প্রতিসরণ। আর এই যে কোণে আপতিত হলো সেটাকে আমরা বলি আপতন কোণ, আর যে কোণে ও প্রতিফলিত হলো এটা হচ্ছে প্রতিসৃত কোণ। ঠিক আছে? আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসৃত কোণ। আপতন কোণ, তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ হচ্ছে এটা, আর প্রতিসৃত কোণ হচ্ছে এটা। মানে তার মানে যখন আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছি তখন আপতন কোণটা ছোট আর প্রতিসৃত কোণটা বড়, আর যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন আপাতন কোণটা বড়, প্রতিসৃত কোণটা ছোট, তাই না? তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো সেটা হচ্ছে দুটোই আমরা প্রতিসরণের ঘটনা দেখলাম। তো জলের বাটির যে ঘটনাটা বললাম সেটার মধ্যে কি হয়, তাহলে আমরা চোখটা রেখেছি হচ্ছে বায়ু মাধ্যমে, আর আলোটা কোথা থেকে বেরোচ্ছে, জল মাধ্যম থেকে। তাহলে বায়ু মানে হচ্ছে লঘু মাধ্যম,
আর জল মানে হচ্ছে ঘন মাধ্যম। এবার ধরো আলোক রশ্মিটা তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে? আলোক রশ্মিটা জল থেকে উঠে আসছে, মানে ঘন মাধ্যম থেকে বেরোচ্ছে, ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিটা বেরোচ্ছে, লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে কী হবে? দূরে সরে যাবে, তাই তো? ঘন মাধ্যম থেকে গিয়ে যখন লঘু মাধ্যমে প্রবেশ করবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এবার যদি মনে করো আমি এইটাকে পেছন দিকে টানি, আমাদের এখানে যদি চোখ রাখা থাকে, এই জায়গায় যদি আমাদের চোখ রাখা থাকে, তাহলে আমাদের চোখটা তো আর এই বাঁকা পথকে অনুসরণ করতে পারবে না। চোখটা কি করবে? চোখটা সোজা পথকে অনুসরণ করবে। সোজা পথকে অনুসরণ করলে কিন্তু আমরা এই যে বিন্দুটা থেকে আলো বেরিয়েছিল সেই বিন্দুটাকে কোথায় দেখব? এইখানে দেখব। তার মানে এখানে যদি কোনো বস্তু থাকে, এই জায়গায় যে বস্তুটা ছিল এই লেভেলে, সেই বস্তুটাকে আমরা কোন লেভেলে দেখতে পাচ্ছি? এবার এই লেভেলে দেখতে পাচ্ছি। তার মানে বুঝতেই পারছো তলদেশটা কী হলো? ওপরে উঠে আসলো। তো এই ঘটনাটার জন্যই কিন্তু বাটির যে তলদেশ সেটাকে উপর থেকে যদি আমি তাকাই তাহলে দেখব যে অনেক উঁচুতে উঠে এসছে। তো এইটা গেল তোমার প্রতিসরণ থেকে জলের তলদেশ কেন উঁচুতে উঠে আসে, তারপরে বাটখারা, কাচের বাটখারা রেখে দেখলে কেন ওরকম বড় মনে হয়, তার ব্যাখ্যা। সমস্ত ব্যাখ্যাগুলো আমাদের এরকমভাবে ছবি এঁকে করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রতিসরণের যে ছবি সেগুলোতে। প্রতিসরণের ছবির মানে হচ্ছে, তুমি যদি ধরো একটা ছবি এখান থেকে ধরে নিলাম আমি ঘন মাধ্যম আর লঘু মাধ্যমের মধ্যে, তাহলে এখান থেকে কোনটা বুঝতে পারছো যে এটা হচ্ছে কি রশ্মি? প্রত্যেকটাকে পার্টিকুলারভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসৃত রশ্মি। প্রতিফলিত বলবো না, প্রতিসরণ যেহেতু হচ্ছে তাহলে আমরা বলবো প্রতিসৃত রশ্মি। এটাকে আমরা বলবো কি? আপাতন কোণ। আর এটাকে আমরা কি বলবো? প্রতিসরণ কোণ। এটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ, ঠিক আছে? আর এটা তো বুঝতেই পারছো অবিলম্ব, আর এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। তাহলে আপাতন কোণটা কী হবে? এটার ক্ষেত্রে আপাতন কোণের মানটা ছোটো হবে, প্রতিসরণ কোণের মানটা বেশি হবে, আর এদের ক্ষেত্রে আপাতন কোণের মানটা বেশি হবে, প্রতিসরণ কোণের মানটা ছোটো হবে যখন লঘু থেকে ঘনতে যাবে। তো আমরা পার্টিকুলার এবার ঘন থেকে লঘুতে গেলে কি হচ্ছে, বা লঘু থেকে ঘনতে গেলে কি হচ্ছে, এবং তার থেকে আমরা আরও কিছু কিছু নতুন বিষয় আছে যেগুলো ক্লাস 7-এ ছিল না, সেগুলো আমরা এখন আলোচনা করব। সেগুলো কি? সেই টপিকটার নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক পড়ার আগে আমরা আবার একটা প্রতিসরণের ছবি আঁকি। আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের বিভেদ তল, এটা আমাদের অভিলম্ব। এবার একটা আলোক রশ্মি আসছে এরকমভাবে, ঠিক আছে? এবার আলোক রশ্মিটা কী হলো? যদি এটা তোমার লঘু মাধ্যম হয় আর এটা যদি তোমার ঘন মাধ্যম হয় তাহলে কি হবে? এটা অবিলম্বের দিকে এরকমভাবে সরে যাবে, তাই তো? এরকমভাবে সরে যাবে, দিয়ে পথে চলে যাবে, কিন্তু ওর বেরোনোর কথা কোথায় ছিল? ও এরকমভাবে ওর বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ও এভাবে বেরোবে। এবার আমরা কি করব? এবার আমরা একটা ধরো নাম দিয়ে দিচ্ছি, এটা ও দিচ্ছি, এটা এ বি দিচ্ছি। এ ও রশ্মি আপতিত রশ্মি, ও বি রশ্মি হচ্ছে প্রতিসৃত রশ্মি। এবার আমরা কি করছি? ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকছি, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি। তাহলে বৃত্তটা আঁকলে কীরকম হবে? বৃত্তটা কম্পাস তো নেই, আমি নর্মালি হাত দিয়ে যেরকমভাবে করা যায় সেরকমভাবে একটা বৃত্ত আঁকছি। তো হয়তো অতটা ঠিকঠাক হবে না, তো যেরকম হয় সেরকমভাবেই আঁকি। এই যে তোমার একটা বিন্দু পেলাম, ছেদ বিন্দু, যেখানে আলোটা বৃত্তটাকে ছেদ করেছে, এটার নাম দিলাম হচ্ছে এক্স। আর এখানেও একটা ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিলাম কি? ওয়াই। এবার এক্স থেকে এই অভিলম্বের ওপরে একটা লম্ব টানলাম, এটার নাম দিলাম হচ্ছে সি। আর এখান থেকেও একটা অভিলম্বের ওপরে লম্ব টানলাম, এটার নাম দিলাম হচ্ছে ডি। এটার নাম দিলাম হচ্ছে ডি। তাহলে আমাদের এ হচ্ছে আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিসৃত রশ্মি, তাই না? এ ও সি হচ্ছে তোমার আপাতন কোণ, আর ডি ও ওয়াই হচ্ছে প্রতিসরণ কোণ। আচ্ছা, এবার আমাদের দুটো অভিলম্ব টানার পর
আমরা দুটো অভিলম্ব যে আছে, এই যে লম্বগুলো পেলাম সেই নামগুলো কি, একটা হচ্ছে এক্সসি আর একটা হচ্ছে ওয়াইডি। এবার এক্সসি আর ওয়াইডির যদি আমি অনুপাত করি তাহলে আমরা একটা মজার ঘটনা দেখতে পাবো। তো এক্সসি বাই ওয়াইডি এইটার অনুপাত যদি বার করি তার ক্ষেত্রে কিন্তু একটা মজার ঘটনা দেখা যায়। মজার ঘটনাটা কি, যদি মনে করো আমরা একটা পার্টিকুলার রঙের আলো নিই, রং তো আমাদের জানো সূর্যের আলোর সাদা রঙের মধ্যে 7টা বর্ণ থাকে, বেনিয়া সহকলা সবগুলোই তোমরা জানো, লাল, হলুদ, কমলা, সবুজ, বেগুনি, আকাশি, নীল, এগুলো রঙগুলো থাকে। প্রত্যেকটা রঙের যে কোনো আমি একটা রঙ নিলাম, আমি ধরো লাল রঙ নিলাম। এবার যদি এই যে দুই মাধ্যম, এটা ধরো এই মাধ্যম বললাম আর এটা হচ্ছে বি মাধ্যম বললাম, এই মাধ্যমগুলোকে যদি আমি ফিক্স রাখি আর যদি রঙটা ফিক্স রাখি, মানে ধরো আমি লাল রঙ নিলাম, মানে রঙটা ফিক্স রাখছি, আলো রঙটা ফিক্স রাখছি, আর আমি কি রাখছি, মাধ্যম দ্বয়কেও ফিক্স রাখছি, মাধ্যম দ্বয়কেও নির্দিষ্ট রাখছি। তার সেক্ষেত্রে কি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় কি তুমি যে কোনোই আলোটাকে আপতিত করো না কেন, তাহলে তুমি যদি আইটা চেঞ্জ করো আরটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? যদি তুমি I1 করো তাহলে R1 হবে, যদি I2 করো তাহলে R2 হবে, এবং যখনই I আর চেঞ্জ হয়ে যাবে তখনই এই লম্বগুলোও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি ধরো যখন এটা হচ্ছে I আর R এর ক্ষেত্রে এই মানটা পেয়েছি। এবার ধরো I1 আর R1 এর ক্ষেত্রে আমি কি পেলাম, XC ড্যাশ Y D ড্যাশ এরকম পেলাম। ধরো আমি যদি I2 করি আর R2 করি তার ক্ষেত্রে আমি পেলাম XC ডবল ড্যাশ Y D ডবল ড্যাশ। তো এই যে অনুপাতটা আমরা 3টা অনুপাত পেলাম, এটা আর এটা, প্রতিটার ক্ষেত্রে আমি কি দেখব, এই যে অনুপাতের মানগুলো কিন্তু একই আছে, মানে এই অনুপাতের মানগুলো পাল্টাচ্ছে না, অর্থাৎ মানটা ধ্রুবক। কখন হবে সেটা, যখন আমি আলো রঙটাকে আর যে মাধ্যম দিয়ে আলোগুলো যাচ্ছে সেই মাধ্যম দুটোকে যখন আমি স্থির করে দিব, তখন আপাতন কোণ আর প্রতিফলন কোণ যাই হোক না কেন, সেক্ষেত্রে মানে প্রতিসরণ কোণ যাই হোক না কেন, এই যে অনুপাতটা আমরা বার করছি সেই অনুপাতের মানটা কিন্তু নির্দিষ্ট থাকবে, অর্থাৎ ধ্রুবক থাকবে। এই যে ধ্রুবক মানটা, সেই মানটাকে বলা হয় ওই এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে একটা নির্দিষ্ট আলো রং আর নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণ আর প্রতিসরণ কোণের যে অনুপাত, আপাতন কোণ আর প্রতিসরণ কোণের অনুপাত না, আপাতন কোণ আর প্রতিসরণ কোণ পাল্টালেও কী হবে, পাল্টালেও কিন্তু এই মানটা পাল্টাবে না, এটার মান নির্দিষ্ট থাকবে, এবং এই মানটাকে আমরা বলবো হচ্ছে ওই মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্ক। এবার মনে করো তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক মানটা বুঝতে পারলে, কথাটা বুঝতে পারলে, এবার আমরা চলে আসবো পরম প্রতিসরাঙ্কে। পরম প্রতিসরাঙ্কটা কি, আমরা এখানে দুটো মাধ্যমের কথা বলেছি, দুটো আলাদা আলাদা মাধ্যম। এবার দুটো মাধ্যমের মধ্যে একটা মাধ্যমকে যদি আমরা শূন্য মাধ্যম হিসেবে ধরি, মানে আলো এবার কি হচ্ছে, শূন্য মাধ্যম থেকে আসছে দিয়ে অন্য একটা মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, তখন আমরা যে প্রতিসরাঙ্কের মানটা পাবো সেই প্রতিসরাঙ্কের মানটাকে আমরা তখন বলবো যে মাধ্যম দুটির পরম প্রতিসরাঙ্ক, মাধ্যম দুটির পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক যখন আমরা বলবো, পরম প্রতিসরাঙ্ক যখন কথাটা বলবো, তখন যে দুটো মাধ্যমের কথা বলছি তার মধ্যে একটা মাধ্যম অবশ্যই কী হবে, একটা মাধ্যম অবশ্যই হবে শূন্য মাধ্যম, একটা মাধ্যমকে অবশ্যই হতে হবে শূন্য মাধ্যম, মানে আলো শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে আপতিত হলে যে প্রতিসরাঙ্কের মান পাওয়া যায় সেটাকে বলা হয় ওই মাধ্যম দ্বয়ের পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্কের মান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি, তাহলে প্রত্যেকটা আলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্কের মানটাও তাহলে নির্দিষ্ট হবে, এবং সেই পরম প্রতিসরাঙ্কের মান দিয়েই কিন্তু আমরা দুটো মাধ্যমের ঘনত্বের মধ্যে তুলনা করতে পারি, মাধ্যম দুটির ঘনত্ব কীরকম হবে সেটা কিন্তু বুঝতে পারি, কে ঘন কে বেশি লঘু এরকম ঘটনাগুলো আমরা বুঝতে পারি। আর তোমার পরম প্রতিসরাঙ্কের বা মান যেটা, সেটা কিন্তু সবসময় শূন্য মাধ্যমের আলোর গতিবেগ আর ওই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতটাকেই বোঝায়, মানে মাধ্যমটা একটা শূন্য হতে হবে আর একটা যে নির্দিষ্ট মাধ্যম নিচ্ছ সেটাই হতে হবে। ঠিক আছে, এবার মনে করো দুটো আলাদা আলাদা মাধ্যমের ক্ষেত্রে আমরা নিচ্ছি, তখন তাদের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে, দুটো আলাদা আলাদা যখন আমরা মাধ্যম নিচ্ছি, মানে দুটো মাধ্যম নিচ্ছি আমরা, তখন তাদের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা বলবো, তাই না? আপেক্ষিক প্রতিসরাঙ্ক।
আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিন্তু কিসের ওপর নির্ভর করবে? এটা হচ্ছে আলোর রঙের ওপর নির্ভর করবে, আর কার ওপর নির্ভর করবে? মাধ্যম দুটোর প্রকৃতির ওপর নির্ভর করবে, মাধ্যম দ্বয়ের প্রকৃতির ওপর নির্ভর করবে। আলোর রং আর মাধ্যম দ্বয়ের প্রকৃতির ওপর নির্ভর করবে। তো এই যে ঘটনাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সব ঘটনাকে একসাথে করে আমরা এখান থেকে প্রতিসরণের সূত্র আলোচনা করতে পারি বা প্রতিসরণের সূত্র বার করতে পারি। কি সেটা? প্রতিসরণের সূত্রগুলো কি? তাহলে 1 নাম্বার হচ্ছে প্রতিসরণটা কি? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর 2 মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব, সেগুলো কি সবই একই সমতলে থাকবে। মানে আলোটা এখান থেকে এসে, ওপর থেকে এসে, মানে এখানে ধরো আমি নিচ্ছি, তাহলে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে চলে যাচ্ছে, মানে সবটাই এরকম টেবিলের সাথে এরকম উল্লম্বভাবে যে তল আছে সেই তল বরাবর যাচ্ছে। আবার অবিলম্ব যদি টানি তাহলেও আমি টেবিলের থেকে উল্লম্বভাবে অবিলম্বটাকে টানবো। তার মানে সবটাই এই খাতা সাপেক্ষে সবটাই এরকমভাবে লম্বাভাবে থাকছে, অর্থাৎ সবাই একই সমতলে থাকে। কারা কারা? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব। আমি সংক্ষেপে লিখছি, 2 মাধ্যমে বিভেদ তলের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এইভাবে বলতে হবে। অভিলম্ব এরা সবাই কি থাকে? একই সমতলে থাকে। আমি শর্টে লিখলাম বলে তোমরাও শর্টে লিখবে এরকম না। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর 2 মাধ্যমে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সবাই কি হয়? একই সমতলে থাকে। আর 2 নম্বরটা কি? যখন প্রতিসরণ হয় তখন যদি আলোর রং আর যদি মাধ্যম দুটি একই থাকে, মানে মাধ্যমগুলো পাল্টাচ্ছে না, একই থাকে, তাহলে কি হবে? প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। আমরা যে প্রতিসরাঙ্কটা বার করলাম সেই প্রতিসরাঙ্কের মান একই থাকবে, মানে এটা সবসময় ধ্রুবক হবে, একই থাকবে। যদি রং আর দুটো মাধ্যম একই থাকে তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। সেটা কিন্তু আপাতন কোণ আর প্রতিসরণ কোণ পাল্টালেও পাল্টাবে না, মানে ধ্রুবক থাকবে। ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে। কি কি? প্রতিসরণের সংজ্ঞা, প্রতিসরণের ছবি, বিভিন্ন ছবি, লঘু থেকে ঘন, ঘন থেকে লঘু গেলে কি হয়, কোন সময় আপাতন কোণ বেশি, কোন সময় আপাতন কোণ ছোট বড় হয়, তারপরে প্রতিসরণের সূত্র, এগুলো কিন্তু তোমাদেরকে এখান থেকে করতে হবে। এবার আমরা একটা ঘটনা দেখব। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কি আছে সেটা দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই। পাতাটাকে চেনো, পাতাটা হচ্ছে কচু পাতা। আর তার উপরে আমি কি নিয়েছি? তার উপরে আমি নিয়েছি হচ্ছে জলের ফোঁটা। আর সূর্যের আলোর মধ্যে যখন ধরেছি তখন দেখো কোনো কোনো মুহূর্তে কী হচ্ছে, ভেতরের জলটা প্রচণ্ড চকচকে বলে মনে হচ্ছে, তাই না? এই ঘটনাটা অনেকেই দেখেছো, অনেকের বাড়ির চারপাশে যাদের কচুর পাতা আছে তারা দেখবে বৃষ্টির জল কচুর পাতার মধ্যে পড়লে সেটাকে কীরকম মনে হয়, আলো যখন পড়ে সেটাকে দেখে মনে হয় হীরকের মতো, ওটা হীরার খণ্ডের মতো ভিতরটা চকচক করছে। এখানেও দেখো সব জায়গায় করছে না, কিন্তু আলোটা ঠিক কিছু নির্দিষ্ট জায়গায় হীরের খণ্ডের মতো ভেতরে চকচক করছে। তো এইটার এবার আমরা ব্যাখ্যাটা পড়ব, কেন এরকম মনে হয়। সব জায়গায় তো জল নিলে এরকম হয় না, তাহলে এখানে কেন এরকম মনে হয়, ভিতরটাকে এত চকচকে হীরকের খণ্ডের মতো কেন দেখতে মনে হয়, এটা এখন আমরা আলোচনা করব। তো তোমরা দেখেছো আলো যখন প্রতিফলন হয় তখন কি হয়? আলোর প্রতিফলনের সময় কি হয়? আলোকরশ্মি যে মাধ্যম থেকে যাচ্ছিল আবার পুনরায় সেই মাধ্যমেই ফিরে যায়। তখন কিন্তু আলোকরশ্মিটাকে কীরকম লাগে, যেখানে এই আলোক উৎসটা যেখানে পড়ে সেই জায়গাটা কীরকম লাগে, এই পুরো জায়গাটাকে চকচকে লাগে। এটা আমরা আয়নার মধ্যে আলো ফেলে সেই আলোটা আবার দেয়ালে ফেলে দেখি, দেয়ালের মধ্যে চকচকে আয়নার ছবি দেখা যায়। কিন্তু এখানে কি সেই ঘটনা হচ্ছে? এখানে নিশ্চয়ই সেই ঘটনাটা আমরা বলবো না যে এখানে সেই ঘটনাটাই হচ্ছে। এখানটাতে যে ঘটনাটা হচ্ছে সেটা কি, সেখানে দুটো মাধ্যম আছে। দেখো, একটা হচ্ছে জল থেকে আলোটা বেরোচ্ছে, তাই না? আলোটা যেটা বেরোচ্ছে সেটা কি হচ্ছে, জল থেকে বাইরে বেরিয়ে আসছে। মানে জল মাধ্যম একটা ঘন মাধ্যম, বায়ু মাধ্যম হচ্ছে এটা লঘু মাধ্যম। তাহলে এক্ষেত্রে যে ঘটনাটা হয় সেটা কিভাবে হয় সেটার আমরা ব্যাখ্যাটা করব। তাহলে এবার আমরা ধরো আবার আঁকছি। এটা আমরা নিলাম হচ্ছে ঘন মাধ্যম আর আমরা নিলাম হচ্ছে লঘু মাধ্যম, ঘন মাধ্যম আর লঘু মাধ্যম। এবার মনে করো আমি আলোকরশ্মিটাকে পাঠাচ্ছি। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে তখন কি হবে, তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকম হবে।
এটা আমরা জানি। এবার মনে করো আলোক রশ্মিটা কী হলো, আরও ঘনমাধ্যমে এরকমভাবে আপতিত হলো, তাহলে এইটা কী হবে, আরও অবিলম্বের এরকমভাবে যাবে, তাই না? এবার আমি ধরলাম যে আলোক রশ্মিটা আরও এরকমভাবে আপতিত হলো, তাহলে আলোক রশ্মিটা কী হবে, এবার এইখান দিয়ে যাবে, তাই তো? তার মানে এখানে আপাতন কোণটা এটা, আর প্রতিসরণ কোণ হচ্ছে এটা। তাহলে প্রতিসরণ কোণ মান কত হলো এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তোমার এখানটাতে আমি করেছি, তোমার যে কোণের জন্য আপতনটা, তো যে আপতন কোণের জন্য আলোক রশ্মি দুই মাধ্যমে মানে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে দুই মাধ্যমে বিভেদ তল বরাবর প্রতিসৃত হয়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। তাহলে এই আপতন কোণকে কী বলা হবে, সংকট কোণ। সংকট কোণ কখন হয়, যখন আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখনই কিন্তু আমরা সংকট কোণটা পাই। তাহলে সংকট কোণ কাকে বলে আমি যদি বলতে চাই, তাহলে কি বলবো সংকট কোণের সংজ্ঞাটা আমি বলছি মুখে। আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, তখন মাধ্যমদ্বয়ের যে আপতন কোণের জন্য প্রতিসৃত রশ্মি বিভেদ তল বরাবর নির্গত হয়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকেই মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। এটা আমি বলে দিলাম মুখে, আরও একবার বলছি, তোমরা যদি শুনে নিয়ে লিখে নিতে পারো। তাহলে আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের মধ্যে আপতিত হচ্ছে, তখন মাধ্যমদ্বয়ের যে আপতন কোণের জন্য প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর নির্গত হয়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। এবার মনে করো আলোক রশ্মিটা কী হলো, সংকট কোণের থেকেও আরও বেশি কোণে আপতিত হলো, তাহলে কি হবে, সংকট কোণের থেকেও আরও বেশি কোণে আলোক রশ্মিটা আপতিত হলো, তাহলে কি হবে, সংকট কোণের বেলায় এদিক দিয়ে গেছে, যখনই এরকমভাবে আপতিত হবে তখনই কিন্তু আলোক রশ্মিটা আর নিচে তো যাওয়ার ব্যাপার নেই, আরও উপরে উঠবে, আরও উপরে ওঠা মানে আবার প্রথম মাধ্যমেই কিন্তু ফিরে যাচ্ছে। তাহলে এই যে এই সময় কি হচ্ছে, এই আলোক রশ্মিটা মানে তোমারটা যদি ও হয়, ও এ আর ও বি, ও এ পথে যখন আসছে তখন ও বি পথে বেরোচ্ছে, তখন এ ও এক্স এটা হচ্ছে সংকট কোণ, ঠিক আছে, আর বি ও ওয়াই হচ্ছে প্রতিসরণ কোণ, যার মান হচ্ছে কি 90 ডিগ্রি। এবার যদি সংকট কোণটা আপতন কোণটা যদি সংকট কোণের থেকে বেশি হয়, তার মানে এটার নাম দিলাম হচ্ছে পি ও এক্স। পি ও এক্স এটা কি হচ্ছে, এটার মানটা কোণ পি ও এক্স এটা কার থেকে বেশি, এটা সংকট কোণ থেকে বেশি, তখন কি হয়ে যাবে, তখন কিন্তু আলোক রশ্মিটা আর দ্বিতীয় মাধ্যমে না গিয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে। তো আলোক রশ্মির এরকম দিক পরিবর্তনের করে প্রথম মাধ্যমে যে ফিরে আসছে, এই ঘটনাটাকে বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এটার ব্যাখ্যাটা আমি বলে দিই, আবার সংজ্ঞাটা বলে দিই, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সংকট কোণের থেকে যখনই আপতন কোণটা বেশি হচ্ছে, যখনই সংকট কোণের থেকে আপতন কোণটা বেশি হচ্ছে, তখনই আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে না গিয়ে প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে। আলোর এরকম দিক পরিবর্তনের ঘটনাটাকে বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই কিন্তু কচু পাতার উপরে যে জলের বিন্দু ছিল সেটা চকচকে দেখাচ্ছিল। তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যদি সংজ্ঞা আসে তাহলে কী বলবো, তাহলে আমরা বলবো আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, এই যে সংকট কোণ বলার সময়ও কিন্তু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের কথাটা উল্লেখ করতেই হবে, যদি উল্লেখ না করি তাহলে কি হবে সেটা আবার আমি আলোচনা করছি। তো এবার আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সংজ্ঞাটা আলোচনা করি। আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, তখন মানে আপতিত হওয়ার সময় যদি আপতন কোণ সংকট কোণের থেকে দুই মাধ্যমে সংকট কোণের থেকে বেশি হয়, তাহলে প্রতিসৃত রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাটাকেই বলে
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আবার বলছি, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয় এবং আপতিত হওয়ার সময় যদি আপতন কোণ দুই মাধ্যমের সংকট কোণের থেকে বেশি হয়, তাহলে আলোকরশ্মির সব অংশটাই দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। তো আলোর এই ঘটনাটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই কিন্তু কচু পাতার মধ্যে জলের বিন্দুটা এরকম চকচকে লাগে, হীরকখণ্ডের এরকম চকচকে জল জল করতে দেখা যায়, মরুভূমিতে মরীচিকা দেখা যায়। এগুলো সবটাই হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। তো এখানটাতে কি হয়, বইয়ের মধ্যেও ছবিটা আছে, কচু পাতার জলের ছবিটা, আর চকচকে দেখায় কেন সেটাও আসছি। আর এটার ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম কেন হয় সেটা আগে বলে নিই। আচ্ছা, চকচকে দেখায় কেন তাহলে বলো। যখনই আলোক রশ্মির একটা মাধ্যমে পড়বে, কিছুটা অংশ কি হবে, এরকমভাবে প্রতিফলন হবে, আর কিছুটা অংশ কি হবে, কিছুটা অংশ এরকমভাবে প্রতিসরণ হবে। তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, প্রতিসরণ যে আলোটা ভেতর দিকে চলে যাওয়ার কথা, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, সেটাও কি হচ্ছে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসছে। তার মানে আলোর পুরো অংশটাই কি হচ্ছে, প্রথম মাধ্যমে ফিরে আসছে। তাহলে পুরো অংশটাই প্রথম মাধ্যমে ফিরে আসছে, কোনো অংশই প্রতিসৃত হচ্ছে না জন্য কিন্তু আমরা জিনিসটাকে আরও বেশি চকচকে দেখি, জিনিসটাকে আমরা বেশি আরও চকচকে দেখি। যদি উত্তর আসে চকচকে দেখায় কেন, তাহলে বলতে হবে কি, যে আলোর যখন দুই মাধ্যমের বিভেদ তলে পড়ে তখন একটা অংশ প্রতিফলিত হয় আর একটা অংশ কি হয়, প্রতিসৃত হয়। তো প্রতিফলিত অংশটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি, কিন্তু প্রতিসৃত অংশটা যদি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, তাহলে প্রতিসৃত অংশটা দ্বিতীয় মাধ্যমে না, সেটাও প্রথম মাধ্যমেই ফিরে আসে। ফলে আমরা সম্পূর্ণ আলোর অংশটাকেই দেখতে পাই, তার জন্য বস্তুটা কিন্তু অত চকচকে লাগে। এবার যদি আমরা মনে করো আলোক রশ্মিটাকে যদি আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করাতাম, তাহলে কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতো? দেখি একবার চেক করে। আলোক রশ্মি এবার কী হচ্ছে, লঘু থেকে ঘনতে যাচ্ছে। লঘু থেকে ঘনতে গেলে কি হবে, অবিলম্বের দিকে সরে যাবে, তাই না? অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে কোনোভাবেই ওর কিন্তু, তুমি এটা যতই বাড়াও বা কমাও, কোনোভাবেই ওর কিন্তু যত তুমি এদিকে বাড়াতে থাকবে তত কিন্তু এটাও আরও এদিকে চাপতে থাকবে, তাই না? তো তুমি যতই কমাও বাড়াও, এর কিন্তু প্রথম মাধ্যমে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা কিন্তু হয় না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না, ঠিক আছে? কারণ সবসময় এটা অবিলম্বের থেকে দূরে সরে যায়, অবিলম্বের দিকে সরে আসছে, তার মানে বিভেদ তল থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে প্রথম মাধ্যম থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে প্রথম মাধ্যম থেকে দূরে সরে গেলে তার প্রথম মাধ্যমে ফিরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একদমই থাকছে না। তার ফলে যেহেতু প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে না, তাহলে আর কোনোভাবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার সম্ভাবনা থাকছে না, তাই না? এবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু কিছু উদাহরণ আমরা এখানটাতে আলোচনা করব। যেমন হীরকখণ্ডকে চকচকে দেখায় কেন, বা মরুভূমিতে মরীচিকা দেখা যায় কেন। তো মরুভূমিতে মরীচিকা দেখা যাবার উত্তরটা আমরা আগে আলোচনা করি। মরুভূমির যে বায়ুস্তরগুলো থাকে সেগুলো কীরকম বায়ুস্তর থাকে, ধরো এটা আমাদের বালি স্তর, ঠিক আছে? এখানে আমাদের কি আছে, আমাদের বালি আছে, আর এখানটাতে উপর দিকে কি আছে, আমাদের উপর দিকে আমাদের আছে বিভিন্ন বায়ুস্তর। তো বুঝতেই পারছো যে বায়ুগুলো, সূর্যের আলো যখন বালির ওপরে পড়ছে তখন বালিটা প্রচণ্ড হারে গরম হচ্ছে। বালি যখনই গরম হবে তখন সে কী করবে, তার যে কাছাকাছি যে বায়ুস্তরগুলো আছে সেগুলোকে গরম করতে শুরু করে দিবে। তাহলে এখানটাতে কী হবে, বালি স্তরটা কী হবে, যেটা একদম বালি সংলগ্ন হয়ে আছে এটা হচ্ছে উষ্ণ হবে। তারপরে কি হবে, এটা মাঝারি উষ্ণ হবে। তারপর এটা কি হবে, কম উষ্ণ হবে। তারপর এটা কি হবে, শীতল হবে, তাই না? এবার উষ্ণতার সাথে তোমরা আয়তনের একটা সম্পর্ক আছে এবং আয়তনের সাথে ঘনত্বের একটা সম্পর্ক আছে। কি সেটা আমরা এর আগে আলোচনা করেছি। যখন উষ্ণতা বাড়ে, উষ্ণতার সাথে আয়তন হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাই না? আবার আয়তনের সাথে ঘনত্বর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক।
তার মানে কি উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে, আয়তনটা বাড়বে, আর আয়তন যদি বাড়ে তাহলে কি হবে, ঘনত্ব কমে যাবে। ঠিক আছে, এই দুটো সম্পর্ক আমরা জানি যে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপের গ্যাসের ক্ষেত্রে, এটা চার্লসের সূত্র নামে পরিচিত। আর আয়তনের সাথেও ঘনত্বটা আমরা জানি D=m/v, মানে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আয়তন বাড়লে ঘনত্ব কিন্তু কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বালিটা গরম, তাহলে বালির সংলগ্ন যে গ্যাসগুলো আছে সেগুলো বেশি গরম হবে, বেশি গরম হলে ওর আয়তনটা বেশি বাড়বে, আয়তন বেশি বাড়বে মানে ঘনত্বটা কম হবে। তার তুলনায় এটা কম গরম হবে, তাহলে আয়তনটা আরেকটু কম বাড়বে, তাহলে ঘনত্বটা এর থেকে একটু বেশি থাকবে। মানে যত উপর দিকে উঠবো আমরা বায়ুর ঘনত্ব তত বাড়বে, আর নিচে কি হবে, নিচে হচ্ছে ঘনত্ব কম থাকবে, নিচে ঘনত্ব কম থাকবে, উপরে গেলে ঘনত্ব বাড়বে। এবার ধরো মনে করো এখানটাতে একটা গাছ আছে, কতটা ছবিটা আঁটবে এখানে বুঝতে পারছি না, ছবিটা আরও এই দিক থেকে আঁকতে হতো। এরকমভাবে মনে করো এখানে একটা গাছ আছে, ঠিক আছে। এবার গাছ থেকে আলো আসছে, আলোটা যখন আসবে তখন এরকমভাবে পড়বে। এবার ঘন থেকে কি হচ্ছে, ঘনমাধ্যম থেকে লঘুতে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে এরকমভাবে দূরে সরে যাবে। আবার এখানে পড়বে, এ কী করবে, অবিলম্ব থেকে আরও দূরে সরে যাবে, তাই না, উল্লম্ব থেকে আরও দূরে সরে যাবে। একটা সময় গিয়ে কি হবে, আর আপাতন কোণের মানটা সংকট কোণের থেকে বেশি হবে, তখন কিন্তু আলোক রশ্মি আবার দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে যাবে। প্রথম মাধ্যমে যখন ফিরে যাচ্ছে তখন কি হচ্ছে, আবার লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে, মানে অবিলম্বের দিকে আবার সরে যেতে থাকবে, তাই না, আবার অবিলম্বের দিকে সরে যেতে থাকবে, অবিলম্বের দিকে সরে যেতে থাকবে। এবার এখানে যদি কোনো চোখ রাখা যায় তাহলে কিন্তু কি দেখবে, সেই চোখটা তো আলোর এরকম বক্রপথটাকে অনুসরণ করতে পারবে না, এই যে আলো যে পথে এসেছিলো এরকমভাবে সেই বক্রপথটাকে তো অনুসরণ করতে পারবে না, ও তখন সোজা পথে এইখানটাতে গিয়ে কিন্তু কি দেখতে পাবে, সেই গাছের একটা বালির মধ্যে গাছের একটা এরকম ছবি দেখতে পাবে। এবার ধরো উষ্ণতা প্রতিনিয়ত পাল্টাচ্ছে, বায়ুর ঘনত্ব প্রতিনিয়ত পাল্টাচ্ছে, প্রতিসরাঙ্ক প্রতিনিয়ত পাল্টাচ্ছে, ওর জন্য কী হবে, যে ছবিটা আছে সেটা একবার এখানে হবে, একটা এখানে হবে, একবার এখানে হবে, একবার এখানে হবে, এরকম ছবিটা মানে প্রতিবিম্বটা সবসময় ধীরে 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 জায়গা পরিবর্তন করবে। যেহেতু ওটা জায়গা ধীরে ধীরে পরিবর্তন করছে, দেখে মনে হবে কি ছবিটা কাঁপছে। এবার ছবি কখন কাঁপে, আমরা কোন সময় ছবিকে কাঁপতে দেখি, কোনো জলের মধ্যে কোনো ছবি পড়লেই কিন্তু আমরা সেই ছবিটাকে কাঁপতে দেখি। নর্মাল যে আমরা আকাশের দিকে তাকাচ্ছি বা এমনি নর্মাল মাটিতে যে ছায়া পড়ছে সেটা কিন্তু ওরকমভাবে আমরা কাঁপতে দেখি না, জলের মধ্যে ছায়াটাকেই আমরা কাঁপতে দেখি। তো যে দেখবে সে দেখবে যে ছবিটা কাঁপছে এবং তার মনে হবে যে এখানে নিশ্চয়ই কোনো জল আছে, তার মধ্যে ছবিটা পড়ে এরকম কাঁপছে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি মরুভূমির মরীচিকা। তো এরকম উদাহরণ আরও আছে। এটা প্রতিনিয়ত আমরা যখন প্রচণ্ড গরম পড়ে রাস্তা দিয়ে যখন আমরা গাড়ি করে যাই, গাড়ি চালানোর সময় দেখবে রাস্তা থেকে অনেকটা দূরে দেখে মনে হয় রাস্তাটা ভিজে আছে, ভেজা ভেজা মনে হচ্ছে রাস্তার উপরে জল পড়ে আছে, চকচকে লাগে। তো সেটাও কিন্তু একই ঘটনার জন্য হয়। আরও একটা আছে শীতপ্রধান দেশে। শীতপ্রধান দেশে তুমি ধরো নদীর পাড়ে কোনো জেটিতে দাঁড়িয়ে আছো আর জলের মধ্যে একটা নৌকো ভাসছে, তো সেক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনাটাই দেখা যায়। তো সেটাও একটু ব্যাখ্যা করে দিই। ধরো মনে করো এরকমভাবে কোনো জলের লেয়ার আছে, এবার এখানটাতে একটা নৌকো আছে, এখানে একটা নৌকো আছে, তাহলে নৌকোর থেকে আলোক রশ্মিটা ধরো বেরোচ্ছে। নৌকো থেকে আলোক রশ্মি বেরোচ্ছে। নৌকোর ক্ষেত্রে এক্ষেত্রে আমি আগে প্রথমে তোমাদের বায়ুস্তরগুলো সম্পর্কে আলোচনা করি, তাহলে বুঝতে পারবে কোনটা ঘন আর কোনটা লঘু। এটা হচ্ছে শীতপ্রধান এলাকা, তাই না, আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে শীতপ্রধান এলাকা। তার মানে তোমার এই যে বা জল সংগ্রহ এটা কীরকম থাকবে, ঠান্ডা থাকবে। ঠান্ডা থাকলে তার উপরের যে বায়ুস্তরগুলো আছে, এই বিভিন্ন রকম যে বায়ুস্তরগুলো আছে সেটা কি হবে, এটাও তার থেকে কম ঠান্ডা হবে। এটা তোমার হালকা উষ্ণ হবে, তারপর এটা মাঝারি উষ্ণ হবে, তারপর এটা উষ্ণ হবে। তার মানে যত আমরা উপর দিকে যাব তত উষ্ণতা যেহেতু বাড়ছে, তোমার ঘনত্ব কিন্তু কী হবে,
তাই না, ঘনত্ব কমবে। আর নিচে কি হবে, নিচে হচ্ছে ঘনত্ব বেশি থাকবে, নিচে ঘনত্ব বেশি থাকবে। যত উপরে যাব উষ্ণতা যেহেতু বাড়ছে বায়ুর ঘনত্ব কমবে, আর নিচের দিকে উষ্ণতা যেহেতু কম থাকছে বায়ুর ঘনত্ব বেশি থাকবে। তো এখান থেকে একটা ধরো আলোক রশ্মি বেরোলো, বেরিয়ে কি হলো, যাচ্ছে এবার। তাহলে এ কী করবে, আমরা যাচ্ছি এবার কোথা থেকে, ঘন থেকে লঘুর দিকে, তাই না, ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে। তাহলে এরকমভাবে এই রশ্মিটা এই পথে যাবে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। আবার এখান থেকেও যে রশ্মিটা বেরোবে তারও কী হবে, এরকমভাবে মাধ্যমের পরিবর্তনের ফলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এখান থেকে হবে, দিয়ে এখানে যাবে। এবার আমাদের চোখ তো আর এই বাঁকা পথটাকে কোনভাবে এসছে আলোক রশ্মি অনুসরণ করতে পারছে না, তাহলে সে কী দেখবে, সে কিন্তু আলোকটা এরকম যে পথ পিছন দিকে বর্ধিত করার ফলে দূরে আকাশের মধ্যে এরকমভাবে নৌকার একটা উল্টোনো প্রতিছবি দেখতে পাবে। তো সে দেখবে মনে হচ্ছে দিগন্তের আকাশে একটা নৌকো ভাসছে। তাহলে এখানে যদি চোখ লাগানো থাকে, এখানে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, তাহলে সে কি দেখবে যে আকাশের মধ্যে দিগন্তের দিকে কোনো নৌকো ভাসছে। তাহলে এটাও কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই ঘুরছে। এবং এই জায়গাটা বুঝতেই পারছো, এখানেও কি হচ্ছে, মাধ্যমের মানে বায়ু মাধ্যমের ঘনত্বটা যেহেতু পাল্টে যাচ্ছে, তাই এখানটাতে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার সম্ভাবনা ঘটছে। তো এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে তৈরি করতে হবে। শীতপ্রধান দেশে এরকম দেখা যায় কেন, যেটির উপরে দাঁড়িয়ে থাকলে কোনো নৌকাকে এরকম আকাশের মধ্যে নৌকাকে উল্টোভাবে ভেসে থাকতে দেখা যায় কেন, বা তোমার গ্রীষ্মকালে দুপুরবেলা পিচ রাস্তায় জলের মতো চকচকে দেখতে লাগে কেন, বা মরুভূমির মরীচিকা গঠিত হচ্ছে কেন, বা তোমার হিরে চকচকে দেখায় কেন। তো এই সবগুলোই কিন্তু একই রকমভাবে উত্তর দিতে হবে। হিরেকেও দেখো, হিরেটা ভেতরটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, তাই তো, আর ভেতরটা হচ্ছে ঘন মাধ্যম, আর বাইরেটা হচ্ছে বায়ু মাধ্যম। তো সেক্ষেত্রে ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যখন আলোটা আসছে, এমনভাবে তোমার কাটা হয় যাতে সংকট কোণের থেকে আপাতন কোণটা বেশি হয়। তার ফলে প্রতি মুহূর্তেই আলোটার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং সবটাই বাইরে বেরিয়ে আসার জন্য হীরকের ভেতরটা কিন্তু প্রচণ্ড চকচকে দেখায়। তাহলে হীরকের কাটিংয়ের ওপরে মানে আপাতন কোণটাকে সংকট কোণের থেকে যদি বেশি কোণে কাটা যায় তাহলেই কিন্তু এই ঘটনাটা ঘটবে, তাই না। তাই এই ঘটনা কিন্তু সেক্ষেত্রে ঘটবে। তো এইগুলো আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন আমি আর আলাদা করে খাতার মধ্যে লিখছি না, তোমাদের মুখেই বলে দিলাম। সংজ্ঞা কী কী পড়বে, সংজ্ঞা এখান থেকে পড়ার আছে, সংকট কোণ কাকে বলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, প্রতিসরাঙ্ক কাকে বলে, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলো কী কী, আর কারণসহ ব্যাখ্যা করো। যেগুলো এখন আমি বললাম প্রাকৃতিক ঘটনাগুলো, সেগুলো কারণসহ ব্যাখ্যা করো। এই উত্তরগুলো কিন্তু লিখে আমাকে পাঠাবে, ঠিক আছে। আগের দিনের সংজ্ঞাগুলোও লিখে নেবে। সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য, সদ্বিম্ব অসদ্বিম্ব কাকে বলে, আর যা যা আলোচনা হয়েছিল সেদিন সেগুলো কিন্তু ওগুলোও লিখবে, তার সাথে এগুলোও লিখবে। লিখে সময় নিয়ে লেখো, আমি বলছি না যে কালকেই লিখতে হবে, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে। একটু যাদের যাদের লেখা হয়ে যাবে তারা লিখে পাঠাতে থাকো, ঠিক আছে। আজকের জন্য তাহলে এইটুকুই থাকলো। পরের দিন আমরা থার্ড সামেটিভটা শুরু করব। তো থার্ড সামেটিভ শুরু করার আগে কিন্তু আমি একটা 3টে চ্যাপ্টারের উপর একটা সেকেন্ড সামেটিভ হিসেবে পরীক্ষা নেব। যে 3টে চ্যাপ্টার পড়ালাম সেই 3টে চ্যাপ্টারের উপরে সেকেন্ড সামেটিভ হিসেবে একটা পরীক্ষা নিয়ে নেব। সেটা কবে দেবে তোমরা, 1 সপ্তাহ পর দেবে কি 2 সপ্তাহ পর দেবে কি 3 সপ্তাহ পর দেবে, নিজেরা একটু ঠিক করে নিয়ে আমাকে জানিও। আর পর থেকে আমরা থার্ড সামেটিভ শুরু করব। আর থার্ড সামেটিভ শুরু করার সময় আরও একটা তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিই। সেটা হচ্ছে যেহেতু 11ও ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো আমার অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে, 12, 8, 9, 11, তো 4টা মিলে আমি 3 দিন করে আর হয়তো সপ্তাহে নিতে পারবো না। এরপরে আমি পরের সপ্তাহ থেকে 2 দিন করে ক্লাস নেব। তোমাদের ক্লাসটা হবে হচ্ছে সোমবার নিব, আর তাহলে সোমবার যদি হয় মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন, তাহলে কিন্তু এরপর থেকে আমি তোমাদেরকে ক্লাস নেব, ঠিক আছে। সোম আর বৃহস্পতি তোমাদের যেরকম টাইম ছিল ওরকম টাইমে কিন্তু ক্লাসটা নিব, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো।